আমি পাঠশালা অনলাইন ক্লাসে আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাব মাত্রা চতুর্থ অংশ শুরু করব। এর আগের ক্লাসগুলি না দেখে থাকলে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কগুলি ক্লিক করে দেখে নেবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা আজ আলোচনা করব কোষ বিভাজন। এই জীবদেহের বৃদ্ধির জন্য যেমন কোষ বিভাজন দরকার, তেমনি কোনো আঘাতপ্রাপ্ত স্থান ক্ষয়পূরণের জন্যও কিন্তু কোষ বিভাজন প্রয়োজন। যেমন কোষ বিভাজন দ্বারা এককোষী জীবেরা বংশবিস্তার করে থাকে, তেমনি রেণু উৎপাদন ও গ্যামেট উৎপাদনের জন্য কোষ বিভাজন দরকারি। আবার কোষ বিভাজনের ফলেই কিন্তু জীবের চারিত্রিক বৈশিষ্ট্য তার অপত্যদের মধ্যে সঞ্চারিত হয়, তাই কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানবো এখন কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বা জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ তৈরি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। ছবিতে দেখো একটা কোষ কিভাবে একটা নির্দিষ্ট পর্যায় অতিক্রম করে দুটো কোষে বিভক্ত হচ্ছে। তাহলে একটা কোষ থেকে দুটো কোষে তৈরি হচ্ছে। তাহলে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বা জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ তৈরি করে তাকে বলা হয় কোষ বিভাজন। বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডার নামক একটি উভচর প্রাণী বা স্যালামান্ডার ফিশের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। মনে রাখবে, বিজ্ঞানী ফ্লেমিং প্রথম স্যালামান্ডার ফিশের দেহে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এবার আমরা দেখব কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুগুলির নাম এবং তাদের ভূমিকা। কোষ বিভাজনে কোন কোন কোষ অঙ্গাণুগুলি সহায়তা করে? দেখো, কোষ বিভাজনের মেন যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো আছে সেগুলো হচ্ছে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। একে একে এগুলোর আমরা একটু ডিটেলস জানবো, খুব বেশি না, অল্প অল্প করেই জানবো। কি নিউক্লিয়াস, প্রথমে জানবো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কি ভূমিকা আছে? একটি ক্রোমোজোম এটি কি করে? ক্রোমোজোম ধারণ করে, যার বিভাজনের দ্বারা বংশগত বৈশিষ্ট্য মাতৃদেহ থেকে অপত্যদেহে সঞ্চারিত হয়। নিউক্লিয়াসের কাজ তাহলে এটি ক্রোমোজোম ধারণ করে, যার বিভাজনের দ্বারা বংশগত বৈশিষ্ট্য মাতৃদেহ থেকে তার অপত্যদেহে সঞ্চারিত হয়। সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় কোষের দুই প্রান্তে বা দুই মেরুতে গিয়ে অবস্থান করে এবং এই মাইক্রোটিবিউল এর সহায়তায় বেমতন্তু গঠন করে থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, তাই কি করে? এখানে মাইক্রোটিবিউল বেমতন্তু গঠন করে। এই মাইক্রোটিবিউল বেমতন্তু গঠন করে ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে। তাহলে সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় কোষের দুই মেরুতে অবস্থান করে এবং মাইক্রোটিবিউলের সহায়তায় বেমতন্তু গঠন করে। আর উদ্ভিদ কোষের মাইক্রোটিবিউল বেমতন্তু গঠন করে ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে থাকে। তারপরের অংশ হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম কোষের প্রোটিন সংশ্লেষ করে। এই প্রোটিনগুলি ক্রোমোজোম, কোষাঙ্গাণু ও সাইটোপ্লাজম গঠনে সাহায্য করে থাকে। রাইবোজোমের কাজ কি তাহলে? রাইবোজোম কোষের প্রোটিন সংশ্লেষ করে আর এই প্রোটিনগুলি ক্রোমোজোম, কোষাঙ্গাণু ও সাইটোপ্লাজম গঠনে সাহায্য করে। তারপরে আসবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের দ্বারা শক্তি উৎপন্ন করে থাকে। এই জন্য কি হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় শক্তির প্রয়োজন হয় তা কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে আসে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি হয়? মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তা কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় শক্তি ব্যবহৃত হয়। এবার আমরা দেখব কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজনের প্রধান তাৎপর্যগুলি হলো বৃদ্ধি। বৃদ্ধি হয় কিভাবে? কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। উৎপন্ন কোষগুলি আবার কি হয়? আকারে বাড়ে। কোষের সংখ্যা যত বাড়বে এবং তার আকার যত বাড়বে, জীবদেহের বৃদ্ধি তত হবে। তাহলে উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ক্ষয়পূরণ, জীবের ক্ষতস্থান নিরাময়। কোনো স্থান আঘাতপ্রাপ্ত হলো বা কেটে গেল, সেই ক্ষতস্থান পূরণের জন্য কিন্তু কোষ বিভাজন হয়। এই কোষ বিভাজনটা হয় কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। জীবের ক্ষতস্থান নিরাময়ের জন্য কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে সেই ক্ষতস্থান পূরণ করে। তারপরের অংশ দেখো প্রজনন। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কোষ বিভাজন বিভিন্ন প্রকার জননে সাহায্য করে। কোষ বিভাজন না হলে জীবের বংশবৃদ্ধি হতো না, জীবের জনন হতো না। যেমন অ্যামিবা অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে। মাইটোসিস পদ্ধতিতে অযৌন ও অঙ্গজ জননের মাধ্যমে বংশবৃদ্ধির হয়ে থাকে।
আর মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট ও রেণু উৎপন্ন হয়, যা যথাক্রমে যৌন ও অযৌন জননের একক। তাহলে আমরা মনে রাখবো অ্যামিবায় অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবিস্তার হয়, আর মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? অযৌন ও অঙ্গজ জননের মাধ্যমে বংশবৃদ্ধির ক্ষেত্রে। আর মিওসিস কোষ বিভাজন দেখা যায় জনন কোষ যেমন গ্যামেট ও রেণু উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন দেখা যায়। তারপরে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সে কী হচ্ছে, গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো বংশগত বৈশিষ্ট্য সঞ্চারণ। কোষ বিভাজনের ফলে কি হয়? মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য তার অপত্য দেহে সঞ্চারিত হয়। কোষ বিভাজনের ফলে মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য তার অপত্য দেহে সঞ্চারিত হয়ে যায়। এবার আমরা দেখব কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন কত প্রকার এবং কি কি? উদ্ভিদ ও প্রাণীদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। যেমন দেখো, প্রথম প্রকার কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। কি কি বললাম? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখানে পদ্ধতি দেখো, একটা অ্যামাইটোসিস সবথেকে সরল প্রক্রিয়া। এখানে কোনো বেমতন্তুর গঠন, ক্রোমোজোমের রেপ্লিকেশান কোনো কিছুই না, একদম সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে। এটা হচ্ছে অ্যামাইটোসিস। মাইটোসিস এবং মিওসিস এর পদ্ধতি আমরা একটু ডিটেলস এর পরে জানবো। তাহলে আমরা এই স্লাইডে জানবো কি কি, যে কোষ বিভাজন কত প্রকার এবং কি কি। তাহলে কি বললাম? উদ্ভিদ ও প্রাণীদেহে 3 রকমের কোষ বিভাজন দেখা যায়: অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস এবং মিওসিস। এবার আমরা জানবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে আর এটা কোথায় হয়? দেখো, যে সরলতম প্রক্রিয়ায় মাতৃকোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, নিউক্লিয় পর্দা কিন্তু অবলুপ্তি হবে না, যে সরলতম প্রক্রিয়ায় মাতৃকোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ও বেমতন্তু গঠন ছাড়াই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস কাকে বলে? যে প্রক্রিয়া কী হবে, মাতৃকোষ বিভাজিত হবে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি হবে না, বেমতন্তু গঠন হয় সবথেকে সরল পদ্ধতিতে। প্রথমে কী হবে? নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হবে। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস পরস্পর বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি হবে, সেটাই হচ্ছে অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? এই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী জীব দেহে। সাধারণত নিম্ন শ্রেণীর জীবেরা এই পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। কী হবে তাহলে? ব্যাকটেরিয়া, ইস্ট ও অ্যামিবার দেহে অ্যামাইটোসিস পদ্ধতিতে দেখা যায়। আর এই নিম্ন শ্রেণীর জীবেরা কী করে? এই পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে থাকে। এবার আমরা জানবো অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। অ্যামাইটোসিসের কী কী বৈশিষ্ট্য দেখা যায়? এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয়। কি হয়? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয়। প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে, ডাম্বেল দেখেছো তো, ডাম্বেল আকার ধারণ করে। তখন সাইটোপ্লাজম সহ সমগ্র কোষটি ডাম্বেল আকার ধারণ করে। তার মানে কি? ডাম্বেল আকার গ্রহণ করলো, দুটো অংশে বিভক্ত হয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়, যার জন্য কিন্তু ডাম্বেল আকার, দেখো ছবিতে দেখো এখানে ডাম্বেল আকার গঠন করেছে। প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার গঠন করেছে, পরে আস্তে আস্তে সাইটোপ্লাজম এবং সমগ্র কোষটি ডাম্বেল আকার গঠন করে, তারপরে পুরো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটো পৃথক হয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়ে থাকে। তাহলে কী আছে? প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে, তখন সাইটোপ্লাজম সহ কোষটি ডাম্বেল আকার ধারণ করে। এরপরে কী হয়? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর বিচ্ছিন্ন হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয় না এবং বেমতন্তু ও গঠন দেখা যায় না। তাহলে অ্যামাইটোসিস কিন্তু সবথেকে সরলতম প্রক্রিয়া। এটা কী হয়? এই প্রকার কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয়। প্রথমে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে, তখন সাইটোপ্লাজম সহ সমগ্র কোষটি কী হয়? ডাম্বেল আকার ধারণ করে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পরস্পর বিচ্ছিন্ন হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। আর এখানে নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয় না এবং বেমতন্তু গঠন হয় না। এবার আমরা জানব মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়া কাকে বলা হয়?
যে জটিল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটো অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় মাইটোসিস। কি হয়? তাহলে কি হয় দেখো, যে এটা একটা জটিল প্রক্রিয়া। মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কী হবে, একবার মাত্র বিভাজিত হবে এবং এরা সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। এই জন্য কী বলে, মাইটোসিসকে একদম সদৃশ বিভাজন বলা হয়। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষজনের সময় মাতৃকোষ থেকে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। তার জন্য বলা হয় মাইটোসিসকে সদৃশ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষে সাধারণত মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। দেখো, যদি ডিটেলসে আমরা জানি যে স্থান কি হয়, যে উদ্ভিদের কী হয়, বর্ধনশীল অঙ্গ। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ কী কী আছে, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ, বর্ধনশীল পাতা, যেমন ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল, এই সব জায়গায় কিন্তু মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তাহলে বর্ধনশীল অঙ্গে অবস্থান করে এরা সাধারণত কী হয়, উদ্ভিদ দেহ বা উদ্ভিদের এরা কী করে, বৃদ্ধির জন্য সাহায্য করে, বৃদ্ধির সময় এদের প্রয়োজনীয় হয়। প্রাণীর দেহ বৃদ্ধির সময় কিন্তু মাইটোসিস প্রক্রিয়া দেখা যায়। তারপরে দেখো আর একটা দ্বিবীজপত্রী যদি উদ্ভিদ দেখি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গৌণ বৃদ্ধির সময় কাণ্ড ও মূলের বিশেষ ধরনের ভাজক কলায় কী হয়, এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। আর উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণকালে ও দেহের বৃদ্ধির সূচনা থেকে একদম বৃদ্ধির সময় শুরু থেকে একেবারে বার্ধক্য শেষ পর্যন্ত, একেবারে বার্ধক্যের শেষ পর্যন্ত কিন্তু মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময়ও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীরা অঙ্গজনন ও অযৌন জননের সময় মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে কোষকে বিভাজিত করে। তাহলে মাইটোসিসের প্রধান স্থান কি? তাহলে উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ। এবার আমরা জানব মাইটোসিসের বৈশিষ্ট্য কী কী। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কী হয়, একটি মাতৃকোষ থেকে দুটি সম আকৃতির অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই প্রকার কোষ বিভাজনের নিউক্লিয়াসটি প্রথমে 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়ে থাকে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 4টি দশা কী কী? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। সাইটোপ্লাজম যখন বিভাজিত হয়, মাতৃকোষের সাইটোপ্লাজম যখন বিভাজিত হয়, সাইটোপ্লাজমটাকেও কিন্তু সমান দুভাগে অপত্য কোষের মধ্যে ভাগ হয়ে যায়। এইসব কারণের জন্য কি হয়, মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয়। আগেই বলেছি, মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয় বলেই মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয়ে থাকে। দেখো ছবিতে একটা মাতৃকোষ, প্রথমে কি হয়, এর মধ্যে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, মানে কোষটা তার ইন্টারফেজ দশায় তার বিভাজনের জন্য প্রস্তুতি শুরু করে। তারপরে এই কোষের মধ্যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সহ বিভিন্ন অংশগুলি, নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন অংশগুলি কী হয়, প্রথমে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশার মাধ্যমে, এই 4টি দশার মাধ্যমে নিউক্লিয়াস ভিতরে বিভাজিত হয়ে যায়। পরে সাইটোপ্লাজম কী হয়, সাইটোপ্লাজম আস্তে আস্তে পৃথক হয়ে যায়। পৃথক হয়ে দেখো দুটো সম আকৃতির কোষ তৈরি করে, এবং যে দুটো কোষ তৈরি হবে সেটা একেবারে হুবহু মাতৃকোষের মতোই দেখতে। এই দুটো সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যদি কোষ তৈরি হয় বলে এই মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয়ে থাকে। এবার আমরা জানবো মিওসিস কাকে বলে। মিওসিস কোষ বিভাজন কাকে বলে? যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের মনে রাখবে, জনন মাতৃকোষ, যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সম্পন্ন 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় মিওসিস। তাহলে কি হয়, প্রথমত আমরা সংজ্ঞার মাধ্যমে জানতে পারবো কি,
এই মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে। প্রথমে নিউক্লিয়াসে হ্রাস বিভাজন পদ্ধতিতে হয় এবং পরে সমবিভাজন পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। সমবিভাজন হওয়ার পরে কি হয়, 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে বলা হয় মিওসিস। মিওসিসের স্থান কোথায়? মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে কি হয়, জনন কোষ সৃষ্টির সময় ঘটে থাকে। মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময় মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি হয়, পরাগধানীতে পরাগরেণু ও ডিম্বাশয়ের ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু এখানে যখন তৈরি হয় তখন মাতৃকোষে এই পদ্ধতিতে কোষ বিভাজন হয়ে থাকে। আর আছে প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ে মিওসিস পদ্ধতিতে গ্যামেট কিন্তু বিভাজিত হয়ে যায়। এবার আমরা জানব মিওসিসের বৈশিষ্ট্য। মিওসিসের বৈশিষ্ট্য কী? এই মিওসিস প্রক্রিয়া কি হয়, জনন মাতৃকোষে ঘটে থাকে। এই প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ার ফলে কি হয়, এই প্রক্রিয়ায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অপত্য কোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে মাতৃকোষে কিন্তু তার অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষটি কি হয়, দুটো দফায় বিভাজিত হয়, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা মিওসিস 2, দুটো দফার মাধ্যমে বিভাজিত হয়ে থাকে। তাহলে মিওসিস পদ্ধতিতে আমরা যদি ছবির মাধ্যমে দেখি, দেখো প্রথমে এখানে একটা কোষ, এর মধ্যে সমস্ত ক্রোমোজোম আছে, এটা একটি ডিপ্লয়েড মাতৃকোষ। এই ডিপ্লয়েড মাতৃকোষ যখন ইন্টারফেস দশায় হয় তখন ক্রোমোজোম বা ডিএনএর এখানে প্রতিলিপিকরণ ঘটে। এই কোষটি হচ্ছে ডিএনএ প্রতিলিপি বা ক্রোমোজোম প্রতিলিপি হওয়া একটি জনিত্রী কোষ। এটা হচ্ছে কোষ বিভাজনের জাস্ট আগের পর্যায়। তারপরে এই কোষটি কি হয়, প্রথমে কি হয়, নিউক্লিয়াস দুটো বিভাজিত হয়ে কি হয়, দুটো অপত্য কোষ সৃষ্টি করে, এটা হচ্ছে মিওসিস 1। সমস্ত ক্রোমোজোম কি হয়, এখানে দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখো এখানে যে ক্রোমোজোম রেপ্লিকেশন ঘটেছিল, ক্রোমোজোম প্রতিলিপিকরণ ঘটেছিল, তাহলে প্রথম মিওসিস প্রক্রিয়ায় এখানে একটা করে ক্রোমোজোম ভাগ হয়ে গেছে, সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে কিন্তু এই দশায়। এবার প্রত্যেকটা অপত্য কোষ আবার দুটো ভাগে ভাগ হয়, তাহলে টোটাল কিন্তু এখানে 4টি অপত্য কোষ সৃষ্টি হবে। আর এখানে দেখো ক্রোমোজোমের যে ক্রোমোজোম ছিল এখানে পরিষ্কার, ক্রোমোজোমের কি হয়, ক্রোমাটিডগুলি, ভিতরে যে ক্রোমাটিড আছে, দুটো ক্রোমাটিড, এখানে দুটো ক্রোমাটিড পাশাপাশি অবস্থিত ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড, এই ক্রোমাটিড দুটোকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। এই সিস্টার ক্রোমাটিড কিন্তু এখানে পৃথক হয়ে যায়, প্রত্যেকটা সিস্টার ক্রোমাটিড আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে মিওসিস কোষ বিভাজনের ফলে দেখো অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তা যে একটা ডিপ্লয়েড মাতৃকোষের কিন্তু অর্ধেক হয়ে যাবে। তাহলে কী হবে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে মিওসিস পদ্ধতিতে কি হয়, দুটো দশায় ঘটছে, মিওসিস 1 এবং মিওসিস 2, এবং মিওসিস 2 এর পরে 4টি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, যে জনিত্রী কোষ বা মাতৃকোষ, সেখানে যে যত সংখ্যক ক্রোমোজোম আছে তার অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষে ডিপ্লয়েড থাকে এবং জনিত্রী কোষে তাহলে হয়ে যাবে হ্যাপ্লয়েড কোষ। আজকে এই পর্যন্ত থাক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।